অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। হ্যাঁ, বলছি শরীফ ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে এবং ঘটনা ঘটার পরে যারা সেলিব্রেশন করেছে, এদের ভিতর থেকে পালের গোদা যেটা, সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? এর ভিতরে নাম্বার 1 হচ্ছে এই আনিস আলমগীর ভদ্রলোক, তিনি, তার পরিচয় আমি দিচ্ছি। এরপরে মাসুদ কামাল, এরপরে মঞ্জুরুল আলম পান্না, গোলাম মওলা রনি, মেহেরাপ্রোজ শাওন, আর সম্প্রতি এর সাথে আরেকটা ছেলে যোগ দিয়েছে। ছেলেটা আসলে জুলাই গণঅভ্যুত্থানে তার একটা ভূমিকা ছিল, কিন্তু এই ছেলেটা রাজনীতি করতে এসেছে, রাজনীতির নামে ধান্দাবাজি করতে আসছে। এখন ধান্দাবাজি যার নেশা হয়ে যায়, সে তো আর কিছু করতে পারে না। এ কোনো রকম ধান্দা টান্দা করে কিছু টাকা পয়সা কামানোর জন্য মূলত সে রাজনীতিতে আসছে। এই তারেক রহমান নাকি নাম, যেন তার নামটাই মূলত, প্রথমত সে নামটাই রেখেছে ধান্দাবাজির একটা নাম। তারেক রহমান কেন তার নাম হতে হবে? তারেক রহমান বাংলাদেশে একজন। তো ওই তারেক রহমান বললে পরে, তারেক রহমান বললেই আমাদের চোখের সামনে একটি নাম ভেসে ওঠে, সে এই নামটা রেখে ধান্দাবাজি করছে। অনেক কিছুতে দেখেছেন। তো এই ছেলেপেলেগুলো, এই ভদ্রলোকগুলো 5 আগস্টের পরবর্তী সময় থেকে, এরা মূলত কিন্তু আসলে 5 আগস্ট না, এরা আগে থেকেই ভারত এদেরকে এদেশে টাকা পয়সা দিয়ে এদেরকে বসিয়ে রেখেছে এবং এদের কাজ হচ্ছে ভারতীয় পারপাস সাফ করা এবং তারা যে বয়ানগুলো এদের মুখে তুলে দেয়, তারা সেই বয়ানগুলো তাদের সৃষ্ট মিডিয়াতে সমানে রাত দিন প্রচার করতে থাকে। এখানে একটা দারুণ ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, এদের কিন্তু মিডিয়া আছে, নিজস্ব মিডিয়া আছে। এই আনিস আলমগীর, তার একটা মিডিয়া আছে। মাসুদ কামাল, তাকে টকশোতে ডেকে নিয়ে যাওয়া হয়, কারণ আছে। মঞ্জুরুল আলম পান্নাকে টকশোতে ডেকে নিয়ে যাওয়া হয়, হাজারো নিষেধ করার পরেও এদেরকে কেউ বিরত রাখতে পারে না। এই যে নিকোল, আঞ্জমান নিকোল, এদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় কি কারণে জানেন? যে সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশে বর্তমান চলছে, এর অধিকাংশ চ্যানেল শেখ হাসিনার আমলে লাইসেন্স পাওয়া। প্রায় 40টার মতো চ্যানেলের লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা তার শাসন আমলে। এই চ্যানেলগুলোর টাকা আসে কোথা থেকে? ওপার থেকে। ওপার থেকে এই চ্যানেলগুলোকে তারা পেট্রোনাইজ করে, কারণ ওরা এই সাংস্কৃতিক অঙ্গনে এবং এই মিডিয়ার লাইনে প্রচুর টাকা পয়সা খরচ করে। আমাদের মুসলমানদের ভিতরে, বাংলাদেশের যারা আমরা দেশপ্রেমিক, মূলত এই দেশপ্রেমিক মানুষ যারা একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাদের মাথার ভিতরে এটা ঢোকে না, এই কাজ করে না। ওদের চিন্তা ভাবনা শুধু বাড়ি গাড়ি করবে। কিন্তু একটা দেশকে স্থিতিশীল রাখতে এবং আরেকজনের বয়ানকে ভেঙে দিতে এবং নিজের বয়ানকে প্রতিষ্ঠিত করতে যে মিডিয়া দরকার, এরা এটা সৃষ্টি করে না। সুতরাং যারা সৃষ্টি করে, তারা কি করে? তারা ওই ওপারের ধর্ণা দেয়, আর ওপার থেকে বান্ডিল বান্ডিল নোট আসে। সেই নোটগুলো তারা পেয়ে তারা তাদের মিডিয়া পরিচালনা করে। এবার ওখান থেকে যে লিস্টগুলো ধরায় দেয় যে এই লোকগুলোকে তোমরা কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের মিডিয়ায় ডাকবা, একদিন একজনের লিস্ট ধরায় দেয়। এরা এসে ভারত যে যে জায়গায় তার দুর্বলতা আছে, যেখানে যেখানে বাংলাদেশের সাথে আকাম কুকাম করে রেখেছে, এই জায়গাগুলোতে তাদের দিয়ে তারা হচ্ছে মাইক, ভারতের মাইক, এই মাইকগুলো সেট করে দেয়। এরা মাইক সারাদিন বাজতে থাকে। নাম্বার 1, আজকে তো 14ই ডিসেম্বর গেল, একটা উদাহরণ দিচ্ছি। 14ই ডিসেম্বর গেল, এই 14ই ডিসেম্বরে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল কে? আজকে একজন সেনাবাহিনীর মেজর জেনারেল, তিনি নিজে একটা বই লিখেছেন, সেখানে তিনি একটা বক্তব্য তার শুনছিলাম যে এই ইতিহাস চেপে রাখা হয়েছে, এই মাইকওয়ালাদের দিয়ে প্রচার করা হয় পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। 14ই ডিসেম্বর আর 16ই ডিসেম্বর, মাত্র 2 দিনের ব্যবধান। তার মানে কি 14ই ডিসেম্বরের আগেই কিন্তু পাকিস্তানি বাহিনীর পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল ভারতীয় বাহিনীর হাতে। যখন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন ভারত কৌশলে
বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে সমূলে বিনাশ করে দেয়, যাতে এই দেশ ভারতের কোনো কাজে মাথা ঘামাতে না পারে, প্রতিবাদ না করতে পারে। এর বাস্তব উদাহরণ আপনারা সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম এই উপন্যাসটা পড়বেন, সেখানে দেখবেন যে তারা কিভাবে এই দেশে লুটপাট চালিয়েছে স্বাধীনতা যুদ্ধের পরে। তো যাই হোক, এই লোকগুলো এই লোকগুলোকে ভারত সেট করে রেখেছে, টাকা পয়সা দিয়ে সেট করে রেখেছে, যে তোমরা সারা দিন ধরে এই 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 বলবো, ওখান থেকে যা বলে দেয়। যেমন ৭১ সম্পর্কে তাদের একটা বয়ান হাতে ধরাই দিয়ে রাখছে, ভারতের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকেই রাজাকার তকমা দেবে এরা। এই আনিস আলমগীর, এই মাসুদ কামাল, এই মঞ্জুরুল আলম পান্না তো ইদানিং মাঝে একবার জেলে গেল, জেল থেকে বের হয়ে এসে সে বড় বড় করে বলা শুরু করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাবে না। অবশ্যই বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের লোককে, একটা লোক বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে নাই এই মঞ্জুরুল আলমরা ছাড়া। তার প্রমাণ আপনারা জানেন না? এই মঞ্জুরুল আলমরা এদেশে ভারত যে 15 বছর ধরে যে কাজটা করলো, এদেশের মানুষের উপরে যে অত্যাচার করলো, এই দেশটাকে যে গিলে খেয়ে ফেলেছিল। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যখন বলতো যে আমরা ভারতের এমপি, আমি ভারতের এমপি, কেউ বলতো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলতো যে ভারতকে যা দিয়েছি জীবনেও তারা ভুলতে পারবে না। এই মঞ্জুরুল আলমরা কোনোদিনের প্রতিবাদ করেছে? বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের বিনা পয়সায় করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, বন্দর সবকিছু দিয়ে দিয়েছে। কোনোদিন জনগণকে এরা জানানোর প্রয়োজন মনে করে নাই। এমনকি ভারতের কাছ থেকে ঋণ নিয়ে ভারতের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে। এরকম আরো অসংখ্য আপনারা সবাই একটু খোঁজ নিলে বুঝতে পারবেন। তো এই লোকগুলো উসমান হাদির উপরে আক্রমণ করার পরে এরা সেলিব্রেশন করে। এই আনিস আলমগীর ভদ্রলোক, তিনি নিহারের ছবি দিয়ে ফেসবুকে সেলিব্রেশন করেছেন এবং কটাক্ষমূলক। মেহের আফরোজ শাওন, এদের মস্তিষ্ক নষ্ট। এরা ওইখান থেকে তো মূলত তাদের সমস্ত আয় রুজি সব ওইখান থেকে আসে। তো এই লোকগুলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তাদের দায়িত্ব দিয়েছে ভারত, যে তোমরা যেভাবেই হোক, যেহেতু মিডিয়া তাদের ওই যে তাদের ডাকতেই হবে, ওই মিডিয়াগুলো চালাতে হলে, মিডিয়া হাউসগুলো চালাতে হলে ওইখান থেকে যেহেতু টাকা আসে, আর এই টাকা আসার কারণে এই লোকগুলোকে ডাকতেই হবে। তাদের না ডাকলে এই লোকগুলো ছাড়া কোনো টকশো হয় না, কিন্তু কোনো মিডিয়া চলে না। এবং এরাই ওখানে বসে বসে বয়ান উৎপাদন করে এবং শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে। কত বড় দুঃসাহস চিন্তা করতে পেরেছেন? শেখ হাসিনা যখন ভারতকে ডেকে এনে বাংলাদেশকে তাদের হাতে তুলে দিয়েছে, তখন ভারতকে কিছু না বলতে পেরে শেখ হাসিনাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এটি কিন্তু বাংলাদেশের মানুষের মূল ক্ষোভ। ভাই, আমার বাড়ি, আমি আমার বাড়ির যত খারাপ সন্তান হই, যখন আমি দেখবো যে আমার পরিবারের কেউ একজন প্রতিবেশীর কাছে যখন বাড়িটাকে বিক্রি করে দেবার বা তুলে দেবার একটা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তখন তো এটা ন্যূনতম বিবেক থাকলে পরে এখানে প্রতিবাদ ভিতরে জেগে উঠবেই। তো যাই হোক, উসমান হাদির উপরে হামলা করার পরে বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশ জেগে উঠেছে। এটি দেখে শেখ হাসিনার সবচাইতে বেশি খারাপ অবস্থা, ক্ষমতা ছাড়ার চেয়ে খারাপ অবস্থা হয়েছে, যে আমার বাবার জানাজায় লোক হয় না, আমার বাবার জন্য লোক কাঁদে না, আমার জন্য মানুষ রাস্তায় নামে না, কাঁদে না, আর এই ছেলেটার জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমার আয়ু নিয়ে ওর আয়ু ফেরত দাও, তাকে ফেরত দাও। এদের মাথা মানে অন্তর জ্বালায় এরা জ্বলে পুড়ে যখন সরকার হয়ে যাচ্ছিল, তখন এই মাসুদ কামাল, এই আনিস আলমগীর, এই মঞ্জুরুল আলম পান্না, হ্যাঁ, এই নিকোল, এই আমতারেক, এইগুলো পাগল হয়ে গিয়েছিল। আর পাগল হয়ে যাওয়ার কারণে তারা পাগলের প্রলাপ বকছিল। ফলে মানুষ তো চিনতে ভুল করে না, মুহূর্তের ভিতরে তো চরিত্র দেখলেই বোঝা যায়। পরে আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। শুনছি আমরা যে তাকে ছেড়ে দেওয়ার পায় তারা চলছে। ইউনূস সরকার তাকে ডিবি হেফাজতে নিয়ে গিয়ে খুব ভালো কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। না হলে সে যদি, তার জন্য ভালো হয়েছে, সে যদি বাইরে থাকতো তাহলে জনগণ তাকে পিটিয়ে হয়তো অন্যরকম কিছু করে ফেলতো। মানুষের ক্ষোভ এত বেড়েছে তার উপরে। সুতরাং সরকার যদি তাকে ছেড়ে দেবার চিন্তা ভাবনা করে, তাহলে তার পরবর্তীতে যে দুর্ঘটনা ঘটবে, সরকার কিন্তু এই দায় এড়াতে পারবে না।